পুনর্লিখন নয়, জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের পরামর্শ বিশিষ্টজনদের। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার বিধান নিশ্চিতের তাগিদ। সামাজিক ন্যায় বিচার রাষ্ট্র সংস্কারী প্রধান চ্যালেঞ্জ, মন্তব্য প্রধান উপদেষ্টার। Based on human rights, freedom of speech, justice and inclusion. প্রবৃদ্ধির সুফল সবার মাঝে ভাগ করে নেয়ার আশাবাদ। সংস্কার কাজের পথ সঠিক না হলে সরকারকে অদক্ষ বলবে জনগণ, মন্তব্য তারেক রহমানের। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। নির্বাচনে মনোযোগী হওয়ার আহ্বান। রাজপথে ভেসে উঠল জুলাই বিপ্লবের নৃশংসতার চিত্র, স্বৈরশাসক পতনের দৃশ্যপট, এক ঝাঁক শিল্পীর পরিবেশনায় আন্দোলন জাগ্রত রাখার প্রত্যয়। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারালো বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় 1-1 সমতায় সিরিজ শেষ করল কাবরেরার শিষ্যরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 12টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। পুনর্লিখনের বদলে রাজনৈতিক ঐক্যমত্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংক্রান্ত এক আলোচনা সভায় এমন অভিমত জানিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনেরা। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র সমুন্নত রাখার বিধান থাকবে সাধারণ মানুষের সব অধিকার নিশ্চিতের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর জোরালো হয় রাষ্ট্র সংস্কারের দাবি, আর সংস্কারের অন্যতম অনুষঙ্গ হল সংবিধান। বিভিন্ন মহলের আলোচনায় লিখন পুনর্লিখনের পক্ষে বিপক্ষে আসে নানা মত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের আলোচনায় বিশিষ্টজনরা বলেন, পুনর্লিখন নয়, বরং সংবিধান সংস্কার হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া অভিহিত হইবেন। অনুষ্ঠানে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন। প্রস্তাবনায় থাকা কিছু ইস্যুর অস্বচ্ছতা দূর করার পরামর্শ দেন বক্তারা। হাইকোর্ট ডিভিশন এন্ড দ্য আপিলেট ডিভিশন, দিস আর দ্য কনস্টিটিউশনাল কোর্ট। এর বাইরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট কি হবে? উনি যেটা প্রপোজ করেছেন, আই ভিমেন্টলি অপোজ দিস। এই ত্রুটিগুলো দূর করার প্রধান উপায় আমার মতে, আমি মনে করি যে নাগরিকের ক্ষমতায়নটা বাড়ানো দরকার। সংবিধান সংস্কারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা প্রয়োজন বলেও মত আইনজ্ঞদের। জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে রাজনৈতিক দলগুলা। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধান সংস্কার ইস্যুতে মতামত জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। ওই সংবিধানের আন্ডারে আমাদের রাইটগুলি যথাযথভাবে পালিত হচ্ছিল না। ওই সংবিধানই একটা ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। এটার সুযোগেই তারা আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। পার্লামেন্টে আপনি যাদেরকে আনলেন তারা না ম্যাট্রিক পাস, না বিএ পাস, না এ পাস, কোনো পাসপোর্ট নাই। তো এই যে এই রকমের পার্লামেন্ট আমরা চাই না। খসড়া প্রস্তাবনা গ্রহণযোগ্য হলে আমলে নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গলের তৃতীয় আসর শুরু হয়েছে ঢাকায়। 3 দিনের এই আয়োজনে আলোচনা করবেন 80টি দেশের 200 আলোচক। অংশ নিচ্ছেন প্রায় 800 প্রতিনিধি। এই আসরের শিরোনাম দেয়া হয়েছে আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের প্রবল গণ অভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বাংলাদেশ has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It is the work of millions of voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. ডক্টর ইউনূস বলেন, পরিবেশ এবং অর্থনীতির বিবেচনায় পৃথিবী আত্মঘাতী হয়ে উঠছে। ধরিত্রীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ে তোলার নেতৃত্ব দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। Let's challenge each other, listen to each other, and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের ঢাকার রাজপথের অজস্র গ্রাফিতি আর দেয়াল লিখন থেকে তরুণদের মনের ভাষা বোঝারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংস্কার কাজের অগ্রাধিকার তালিকা ভুল হলে জনগণের কাছে অদক্ষ বলে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সেই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না জনগণ। বাস্তবতা আমলে নিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রকৌশলীদের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি উৎপাদন শিল্পের বিকাশে বাস্তবসম্মত নীতি প্রণয়ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে বিএনপির পেশাজীবী এই সংগঠন। সমাপনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, গার্মেন্টস টেক্সটাইল শিল্প ধ্বংসের পায়তারা চলছে। বিএনপি ক্ষমতা এলে রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে। টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয়। সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। এ সময় গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের আক্ষেপ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার তালিকা ঠিক করার পরামর্শ দেন তিনি। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে
দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। বলেন, সরকারকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। কাউন্সিল অধিবেশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের পাশ কাটিয়ে পদ ভাগাভাগিতে মত্ত রাজনীতিবিদরা, মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে প্রতিটি জেলার স্টেডিয়ামের নামকরণ জুলাইয়ের শহীদদের নামে করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে গোল টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ। আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং শিক্ষাবিদ। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বীরদের ইতিহাস পাঠ্য বইয়ে এমনভাবে অন্তর্ভুক্ত করা হোক যেন ভবিষ্যতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন। আজকে থেকে 30 বছর পর, 50 বছর পর কেউ যেন এটা না বলে যে জুলাই অভ্যুত্থান নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, এত বেশি চর্চা হয়েছে, সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয়। আমার সন্তানকে মানুষ জানুক এবং তার যেই অনুপ্রেরণা, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবার কোনো আনাজ বাংলার ঘরে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে। বুদ্ধিজীবীরা পূর্বাচলে ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে 24-এর গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। 24-এর দায়ভারে এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানো 2000 যে শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুক ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামের নাম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি। আমাদের যারা শহীদরা আছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজপথে ভেসে উঠল জুলাই আগস্ট আন্দোলনে চালানো নৃশংস হত্যাযজ্ঞের চিত্র। ফুটে উঠল স্বৈরাচারী সরকারের পতনের দৃশ্যপট। অন্নবদ্য পরিবেশনায় আন্দোলনের নানা ধাপ তুলে ধরলেন শিল্পীরা। শনিবার বিকালে এই আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পরিবেশনার নাম লাল মজলুম। জুলাই বিপ্লব মানে ছাত্র জনতার দুর্বার আন্দোলন আর স্বৈরাচারের পতন। তরতাজা সেই স্মৃতি যেন ধরা দিল রাজপথের মঞ্চে। পরিবেশনা লাল মজলুম। শনিবার বিকালে রাজপথে সমবেত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। লক্ষ্য জুলাই আন্দোলনকে মানুষের মাঝে জাগ্রত রাখা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে হয়েছিল গণ অভ্যুত্থান। নতুন বাংলাদেশ গড়তে লাল মজলুম গণসংসদ নামে সংসদের প্রতিকৃতিও প্রদর্শিত হলো। সবার মতামতকে প্রাধান্য দিয়ে জানা হয় সংস্কারের বৈষম্যহীন বাংলাদেশ। এমন বার্তাও উঠে আসে লাল মজলুম থেকে। অজানা অচেনা মুসলিম মানুষরা এসে রাজপথ দখল করে নিয়ে একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী রেজিমকে উৎখাত করে দিয়েছে। এই যে ট্রান্সফরমেশন, এটা ছিল তাদের অভিনয় করা। এইভাবে পুরো অভ্যুত্থানকে আমরা একটা সাংস্কৃতিক অভিব্যক্তি হিসাবে দেখতে পারি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় ব্যতিক্রমী এই পরিবেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 রাত 12টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। ডুডলস স্বাগত আরেকবার নিউজ 24 রাত 12টার সংবাদে। শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের ধরা হচ্ছে না বলেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শনিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে নিহত ৩১ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার। এর ধারাবাহিকতায় এবার বরিশাল বিভাগের ৩১টি পরিবার পেল আর্থিক সহায়তা। শনিবার দুপুরে বরিশাল বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় 25 শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। ওর বাবা যখন মারা যায় তখন আমি 7 মাসে অন্তঃসত্ত্বা। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর। আমি সন্তান নিয়ে কি আমার দাবি যে আমরা কিভাবে চলবো, আমাদের সংসারটা যেন সরকার। এখন বিএনপি আমাদের পাশে এসে দাঁড়াইছে বা ভবিষ্যতেও যেন আমাদের পাশে থাকে। হতাহতদের পরিবারকে পুনর্বাসনে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে আমরা বিএনপি পরিবার। যে শহীদ পরিবারগুলো লেখাপড়া হচ্ছে না, যে শহীদ পরিবারগুলো চিকিৎসা হচ্ছে না, যে শহীদ পরিবারগুলো খাদ্য পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, অন্ন পাচ্ছে না, আমরা তাদের দোরগোড়ায় বাসায় বাড়িতে আমরা এই অর্থ বিভিন্নভাবে আমাদের কর্মীর মাধ্যমে পৌঁছে দিচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের ধরা হচ্ছে না বলেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাল বলেন, চিনি বলেন, আটা বলেন, ডাল বলেন, কাঁচামরিচ বলেন, পেঁয়াজ বলেন, প্রত্যেকটির দাম বাড়ছে। আমরা বারবার বলেছি সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যারা সিন্ডিকেট করে তাদেরকে ধরা, যারা এই সমস্ত বিভিন্ন চক্র তৈরি করেছে তাদেরকে ধরা, এবং এই চক্রের যারা নেপথ্য নায়ক, যারা এই চক্রের চক্রান্তকারী, সবই হচ্ছে শেখ হাসিনার দোসর। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুই শিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা আব্দুল আহাদ। লোমহর্ষক ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবী এলাকায়। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। সন্তান হত্যাকারী বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। দিনমজুর আব্দুল আহাদের দুই ছেলে রোহান ও মুসা, দুই ভাই। শনিবার সকালের দিকে আচমকা তাদের শরীরে ছুরিকাঘাত করে আহাদ। তখন প্রতিদিনের মতো সকালে কাজে বাইরে ছিলেন মা রোজিনা বেগম। ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট দুই শিশু। সারা নটাই করতে পারিছি, দেখলাম যে দুই বাচ্চারে মজা না খাওয়াইতেছে, জুস আনলো, জুস না খাওয়াইলো ওর বাপে। আমি প্রতিদিনে আমার দুই ছেলের আমার সাথে করে নিয়ে যাই। আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। পুলিশ বলছে 999-এর মাধ্যমে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আহাদ। কিছু বিষয় নিয়ে সংসারের অভাব অনটন নিয়ে দুইজনের বিরুদ্ধে কিছুটা মতবিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে আমাদের প্রাথমিক ধারণা যে পারিবারিক এবং সাংসারিক বিরোধের জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহাদের শ্বাসনালী কেটে গেছে, অবস্থা আশঙ্কাজনক, তার অপারেশন চলছে। জুবার সানি, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার হেমায়েতপুরের বেতেপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ইসলামী জলসা নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি, কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবার আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দূষণের কবলে ভারত এবং পাকিস্তান। এমন অবস্থায় দিল্লির প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। চলতি মাসে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে। এমন অবস্থায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরবাসী। ঝুঁকিতে থাকা মানুষদের শহর ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে অসুস্থ হয়েছেন 20 লাখ মানুষ। দূষণ রোধে বৃষ্টির জন্য জড়ো হয়ে নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার খেলার সংবাদ। জয় দিয়ে কিংস অ্যারেনা রাঙিয়ে তুলেছে বাংলাদেশ ফুটবল দল। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে কাবরেরা শিষ্যরা মালদ্বীপকে হারিয়েছে 2-1 গোলে। তাতে 2 ম্যাচের সিরিজ শেষে হলো 1-1 সমতায়। জয় দিয়েই বছর শেষ করল বাংলাদেশ। ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠল লাল সবুজের দল। মালদ্বীপের সাথে রাকিব মোরসালিনরা জয় তুলে নেয় 2-1 গোলে। কিন্তু একদম শেষে কিংস অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে উত্তাপ ছড়াতে পারেনি বাংলাদেশ। এলোমেলো ফুটবলে দর্শকরাও ছিল বিরক্ত। সেই বিরক্তি আরো বাড়িয়ে দেয় অপ্রত্যাশিত গোলে। এবার কিন্তু বিপদের কারণ হতে পারে। ডিফেন্সের ভুল পাসে খেসারত দেয় বাংলাদেশ। ম্যাচের 24 মিনিটে স্কোর করেন মালদ্বীপের আলী ফাসির। একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। এরপর খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবলে মনোযোগী হয় মুরসালিনরা। প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় বেশ কয়েকবার। 43 মিনিটে ডি বক্সের বাইরে থেকে লম্বা শটে স্কোর করেন জনি। গর্জে ওঠে কিংস অ্যারেনার গ্যালারি। জাগিয়ে তুললেন জনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা ধরে রাখে বাংলাদেশ। তবে ম্যাচের নির্ধারিত 90 মিনিটে লাল সবুজের ফরওয়ার্ডদের ফিনিশিং এর অভাবটা চোখে পড়েছে। ম্যাচের ইনজুরি টাইমে বাজিমাত করে বাংলাদেশ। বদলি নেমে স্কোর করেন পাপন সিং। আনন্দে মেতে ওঠে লাল সবুজের সমর্থকরা। তাতে 2 ম্যাচের সিরিজে সমতায় শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের মিশন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। সাফজয়ী নারী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিক ভবনের বোর্ড রুমে অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে 50 লাখ আর সেনাবাহিনীর পক্ষ থেকে নারীদের দেয়া হবে বাকি 50 লাখ টাকা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত হবার পর প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সভায় বিও এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আইপিএল এর নিলামের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন 12 বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি মুস্তাফিজুর রহমানের। এছাড়া 1 কোটি রুপি ভিত্তিমূল্য থাকছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। আর রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ এবং নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে 75 লাখ রুপি। চলতি মাসের 24 ও 25 তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসবে 2025 আইপিএল এর মেগা নিলাম। এবারে নিলামে উঠেছে 574 জন ক্রিকেটারের নাম, যাদের মধ্যে 366 জন ভারতীয় এবং বাকি 208 জন বিদেশি ক্রিকেটার। এবার 10টি ফ্র্যাঞ্চাইজি মোট 204টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে দল পাবেন 70 জন বিদেশি ক্রিকেটার। এই ছিল নিউজ 24 রাত 12টার সংবাদে। ধন্যবাদ সবাইকে।